গড়তের সময় দুপুর 12টা। নরম রোদ জানালা বেয়ে ঢুকে পড়েছে ঘরের ভেতর। সাদা পর্দায় পড়ে রোদের ছায়া যেন জল রঙে আঁকা কোনো ছবি। ঘরের ভেতরে এক অপূর্ব শান্তিময়তা। সুমু ধীরে ধীরে চোখ মেলে তাকাল। একটুও তাড়াহুড়ো নেই তার চোখে মুখে। জ্বরটা অনেকটাই কমে গেছে, কিন্তু শরীরটা এখনো একটু দুর্বল। সে অনুভব করলো পাশে একটা উষ্ণতা। সে তার পাশে শুয়ে আচ্ছা, চোখ বন্ধ, গভীর নিদ্রায়, মুখে প্রশান্তির ছায়া। সুমুর হাতটা অসাবধানতায় ছুঁয়ে যায় সিরাজের কাঁধ। সিরাজ চোখ মেলে তাকালো, হালকা হেসে বলল, ঘুম ভেঙেছে সুইটহার্ট? সুমু কিছু বলল না, শুধু চেয়ে রইল তার খান সাহেবের দিকে। বাইরে পাখি ডাক শোনা যাচ্ছে। ঘরের এক কোণে রাখা ফুলদানিতে সাদা টিউলিপ গুলো যেন একটু বেশি সজীব। সেরা সুমুর কপালে ছোট ছুঁয়ে বলল, আলহামদুলিল্লাহ, আর জ্বর নেই। এখন শুধু আমার স্পেশাল ডিএনএ মেডিসিন আর ডার্ক রোম্যান্সের দরকার, তাহলে এই দুর্বলতাও কেটে যাবে। সুমু হালকা হাসলো। সেরা চাদরটা টেনে সুমুকে আরো একটু কাছে টেনে নিল। পুরো পৃথিবী যেন থেমে গেল। শুধু এই ঘরটায় জেগে আছে ভালোবাসা, শান্তি এবং দুজনের নিঃশব্দ মুগ্ধতায়, যারা শুধু একে অপরের মধ্যে নিজেদের অস্তিত্ব আর বেঁচে থাকার কারণ খুঁজে পায়। সুমু ক্ষণিকের জন্য চোখ বন্ধ করে আবারও ধীরে ধীরে চোখ মেলে তাকায় পাশে শুয়ে থাকা প্রিয় মানুষটি দেখে। একটা প্রশান্তি খেলে যায় তার চোখে। হালকা গভীর গলা ভারী করে সুমু বলে ওঠে, আপনি আজ অফিসে যাবেন না? সেরা চোখ বন্ধ করে জবাব দেয়। না, অফিসের কাজ সামলানোর মতো লোক অনেক আছে। সে চোখ খুলে এক দৃষ্টিতে সুমুর দিকে তাকিয়ে বলে, কিন্তু আমার বউকে সামলানোর জন্য তো একমাত্র আমিই আছি, তাই আজ আমি তাকেই সামলাবো। চল। সুমুর গা লাল হয়ে উঠে একটুখানি চোখ নামিয়ে ফেলে সে। তারপর দুজনে একসাথে উঠে বসায়। সেরাজ উঠে সুমুর ওড়নাটা তুলে দেয় তার কাঁধে। চলো, ফ্রেশ হয়ে নেই দুজন, তারপর আমি নিজে কিচেনে গিয়ে তোমার জন্য কিছু বানাবো। আপনি রান্না করবেন? সেরাজ হেসে বলে, হ্যাঁ, আমার পাগলিটা অসুস্থ, আমার উচিত তার সব রকমের সেবা যত্ন করা। এই বলে সেরাজ বেড থেকে নেমে দাঁড়ায়। হাত বাড়িয়ে সুমুকে পাজা খুলে তুলে নেয়। আরে খান সাহেব, কি করছেন? নামান আমাকে, আমি এইটুকু হেঁটে যেতে পারবো। না, তুমি এখনো দুর্বল, হাঁটলে মাথা ঘুরে পড়ে যাবে। সুমু আর কোনো কথা বলল না। সেরাজ হাঁটতে শুরু করে ওয়াশরুমের দিকে। নরম আলো আর নিঃশব্দ দুপুর সাক্ষী হয়ে থাকে তাদের একান্ত ভালোবাসা আর সেরাজের ছোট ছোট যত্নের। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে ধীরে ধীরে বের হচ্ছিল সোমা। মাথাটা একটু ভার লাগছিল ঠিকই, তবে সে পাত্তা দেয়নি। পরে সেরাজের সাদা শার্ট সুমুর উন্মুক্ত পায়ের হাঁটুর কিছুটা উপর পর্যন্ত ঢেকে গেছে শার্টের কাপড়ে। সুমু একবার নিজের পায়ের দিকে তাকালো। সিরাজ দাঁড়িয়ে থাকতে বলেছে তাকে, তবুও সুমু ওয়াশরুমের থেকে বেরোর জন্য পা বাড়াতে হঠাৎই ঘরের আলোটা ঘোলাটে হয়ে উঠল চোখে। মুহূর্তের মধ্যে সেটা কেঁপে উঠল। হেলে পড়ে যেতে নিলেই সে, ঠিক তখনই সিরাজ সুমুকে জড়িয়ে ধরল। সুইটহার্ট, ঠিক আছো তুমি? সিরাজের কণ্ঠে আতঙ্ক। সুমু ওপর নিজ মাথা ছাকালো। সিরাজ রাগী স্বরে বলল, পাকামি না করলে চলে না, তাই না? চোখ বন্ধ অবস্থায় আলতো হেসে সিরাজকে জড়িয়ে ধরল। সিরাজ কোলে তুলে নিল সুমুকে। সুমু দুপা দিয়ে সিরাজের কোমর আর দু হাত দিয়ে সিরাজের গলায় জড়িয়ে ধরে সিরাজের কাঁধে চোখ বন্ধ করে মাথা রাখল। সুমুকে কোলে করে রেখে ফ্রেশ হয়ে নিল সিরাজ। ওয়াশরুম থেকে বেরিয়ে সুমুকে বেডের উপর বসিয়ে দিল। সুমুর দুপা ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে দিল। হাত দিয়ে সুমুর চুলগুলো কানের পাশে সরিয়ে দিয়ে বলল, তুমি রুমে বসো, আমি এখনই খাবার নিয়ে আসছি। সুমু চুপচাপ বসে রইল। ঠিক তখনই রুমের দরজা নক করলো। সিরাজ কপাল কুঁচকে তাকায়, তারপর এগিয়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজার সামনে দাঁড়িয়ে আছে অনন্যা খাতুন। তার মুখে জড়ানো একরকম অপরাধ বোধ। সঙ্গে দুজন সার্ভেন্ট, একজনের হাতের সিলভার ট্রে ভর্তি ফল, আরেকজনের ট্রেতে নানান রকমের খাবার, খিচুড়ি, মুরগির ঝোল, টক দই, গরম গরম রুটি। সিরাজ এক মুহূর্ত তাকিয়ে রইল তার মায়ের চোখের দিকে। তুমি এখানে? অনন্যা খাতুন ঠান্ডা গলায় বললেন, আমার ছেলের বউ অসুস্থ, তাই ভাবলাম খাবার নিয়ে আসি আর ছেলের বউকে একটু দেখেও আসি। সিরাজ অবাক হয়, দরজা থেকে সরে দাঁড়ায় সে। এসো। রুমের ভিতরে পায়ের ব্ল্যাঙ্কেট জড়িয়ে বসে থাকা সুমুর ওড়না দিয়ে মাথাটা ঢেকে ভদ্রভাবে বসে। পরনে সিরাজের শার্ট বলে তার মধ্যে জড়ানো লজ্জা আর একরাশ দ্বিধা কাজ করে। সুমু মাথা নিচু করে অনন্যা খাতুনকে সালাম জানায়। অনন্যা খাতুন এক ঝলক তাকিয়ে দেখে মেয়েটাকে। সাদাসিধে অসুস্থ কিন্তু শান্ত। তারপর খাবার রাখার নির্দেশ দেন সার্ভেন্টদের আর রুমটা নিস্তব্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য।
সার্ভেন্ট দুজন খাবারের ট্রে রেখে মাথা নিচু করে চলে যায়। অর্ণা খাতুন সিরাজের হাত ধরে রুমের বাইরে টেনে আনে। সিরাজ ফুকুসকে বলে, হসপিটাল থেকে ফিরলে কখন? অর্ণা খাতুন সিরাজের দিকে তাকিয়ে বলে, অনেকক্ষণ আগে এসে তোমাদের জন্য রান্না করছি, কিন্তু তুমি কি মানুষ আছো? আর এখন পর্যন্ত আরিয়ানকে দেখতে গেলে না। আরিয়ানের অবস্থা খুব খারাপ। কিভাবে মেরেছো ওকে? ওই একটা মেয়ের জন্য তোমার মামুদের সাথে আমাদের এত পুরনো সম্পর্ক ভেঙে যেতে চলছে। তুমি কি পারবে না ওই মেয়েটাকে ছেড়ে দিতে? সিরাজের চোখে অদ্ভুত এক জেদ নিয়ে পড়ল। চাইলে ওকে ছাড়তে পারবো না মম। একটা সম্পর্ক কেন, এরকম হাজারটা সুন্দর সম্পর্ক ভেঙে গেলেও আমি ওকে ছাড়তে পারবো না। ও আমার রক্তের ভেতর মিশে গেছে। আমি চাইলে কি আর ওকে উপড়ে ফেলতে পারি? ও আমার নিঃশ্বাসে মিশে গেছে। ওকে ছাড়া আমি অপূর্ণ, আমি অন্ধকার। ও শুধু আমার ভালোবাসা না, ও আমার শান্তি। ওকে হারালে আমি থাকবো না, আমি ভেঙে পড়ব, ধ্বংস হয়ে যাব। চাইলেও আমার হৃদয় থেকে ওকে ছিঁড়ে ফেলতে পারবো না। ও আমার অভ্যাস হয়ে গেছে, আমার সকল, আমার রাত, আমার নিঃশব্দ প্রার্থনা, সব জায়গায় শুধু ওর নাম। আমার প্রতিটা নিঃশ্বাসে আমি ওর নাম খুঁজে পাই। ওকে ছেড়ে দেওয়া মানে নিজেকে মেরে ফেলা। আর তুমি ওকে ছেড়ে দিতে বলছো? তুমি তো আমার কাছে আমার জীবনটাই চেয়ে বসলে মম। আমি তো নিজেকে ছেড়ে দিতে পারি না মম। অর্ণা খাতুন চোখে বিস্ময় নিয়ে ছেলের দিকে তাকিয়ে বললেন, এতটা ভালোবাসো ওকে? বিশ্বাস করো মম, ইচ্ছা করে কিছু করিনি, সব কিছু এমনিতেই ঘটে গেছে। আমি নিজেকে থামাতে পারিনি। আমি বারবার নিজেকে থামাতে চেয়েছি, কিন্তু পারিনি। ওর চোখে এক ফোঁটা পানি দেখলে মনে হয় আমার পৃথিবীর সব আলো নিভে যাচ্ছে। যেদিন ও কষ্ট পায় সেদিন আমার দুনিয়াকে বিষাক্ত মনে হয়। ওর হাসি আমার শান্তি, আর ওর ব্যথা আমার শাস্তি। বিশ্বাস কর, আমি জানতাম না এসব কবে হলো। আমি চেষ্টা করেছি, বারবার চেষ্টা করেছি নিজেকে আটকাতে, কিন্তু প্রতিবার ওর চোখে তাকিয়ে ভেঙে পড়েছি। ওর কান্না আমার বুক ছিঁড়ে ফেলে। মনে হয় কেউ আমার হৃদয় ছিঁড়ে ফেলছে নিজের হাতে। ওর কষ্ট আমার শরীর পোড়ায়, আর ওর একটু হাসি, সেটাই আমার পুরো পৃথিবী। আমি যদি একদিন ওকে না দেখি, মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাব। আমি ওকে ভালোবাসিনি মম, আমি ওর মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছি। ভালোবাসা বললে কম হয়ে যায়। আমি ওকে নিজের মধ্যে গেঁথে ফেলেছি। আমি ওর চোখে কষ্ট দেখতে পারি না মম, পারি না। যখন ও কাঁদে মনে হয় পুরো পৃথিবী আমার বিরুদ্ধে হয়ে গেছে। ওই মেয়েটার নিঃশ্বাসে আমি বাঁচি, যে আমার ছায়া হয়ে সব সময় আমার পাশে থাকে। তাকে আমি কিভাবে ছেড়ে দেই? ও না থাকলে আমি শেহরাজ না, আমি শুধু একটা ফাঁকা শরীর। ভালোবাসি না মম, আমি তাকে নিয়ে বাঁচি। আমি চেষ্টা করেছিলাম নিজেকে অন্যভাবে বাঁচাতে, ওকে এড়াতে, ভুলতে, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। তুমি জানো মম, ওর একটু কষ্ট আমার সমস্ত দুনিয়াকে অন্ধকার করে দেয়। আর ওর একটু হাসির জন্য আমি নিজের জীবনটাও বাজি রেখে দিতে পারি। তাকে হারানো মানে বেঁচে থেকেও মরে যাওয়া, নিঃশব্দে, ধীরে ধীরে, প্রতিদিন। আমি এসব চাইনি, কিন্তু আমার বুকের ভেতরটা তো শুনে না। সেখানে প্রতিটি হৃদস্পন্দনে শুধু ওর মুখটা ভেসে ওঠে। ওর গায়ে আঘাত লাগে তো আমার শরীরে দাগ পড়ে, ব্যথা হয়। ওর চোখে কষ্ট জমলে আমি নিঃশ্বাস নিতে পারি না। ওকে আমি ছাড়তে পারবো না মম, চাইলেও না। ও আমার ভালোবাসা না, ও আমার শেষ আশ্রয়। ওকে হারালে আমি শুধু একটা দেহ হয়ে যাব, একটা বেঁচে থাকা লাশ। দুনিয়াতে সৃষ্টিকর্তার পর এখন আমি শুধু ওকে মনে করি। প্রতিদিন আমার প্রার্থনায় শুধু ওর নাম থাকে। কখনো নিজের জন্য কিছু চাই না, শুধু ওর ভালো থাকার দোয়া করি। একটু থামে শেহরাজ। চোখ দুটো লাল হয়ে উঠেছে তার, গলার স্বর কেঁপে উঠেছে। সে ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ে অনন্যা খাতুনের সামনে, মাথা নিচু করে বলে, ওকে ভালো না বেশি আমি থাকতে পারিনি। ওকে ছেড়ে দিলে আমি বেঁচে থাকবো না মম। আমি শুধু নিঃশ্বাস নেব, কিন্তু সেই নিঃশ্বাসে আর জীবন থাকবে না। মানুষকে ছেড়ে দেওয়া কঠিন কিছু না, কিন্তু যাকে ভালোবেসে শিরায় শিরায় প্রবেশ করিয়ে ফেলেছি তাকে ছেড়ে থাকা অসম্ভব। অনন্যা খাতুনের চোখে পানি দেখা গেল। তিনি আজ ছেলের ভালোবাসা অনুভব করলো। অনন্যা খাতুন শেহরাজের হাত ধরে চেনে দাঁড় করান। শেহরাজকে নিয়ে রুমে এসে সমুর সামনে দাঁড়িয়ে
অনন্যা খাতুন এক মুহূর্ত সুমুর দিকে তাকিয়ে থাকে। চোখ জড়িয়ে থাকা অভিমান আর অপ্রকাশ্য স্নেহ যেন ভেসে উঠেছে। তারপর খুব ধীরে ধীরে ঠান্ডা গলায় বলেন, ওই রূপের মায়ায় শুধু পুরুষ কেন, যে কোনো মেয়ে মানুষ পড়তে বাধ্য সুমু। তোমার চোখের দিকে তাকালেই একটা সম্পূর্ণ জীবন আঁকা হয়ে যায় যেন। তোমার রূপের মায়া এমন, যে কোনো পুরুষের দৃষ্টি তোমার দিক থেকে ফেরানো খুবই কঠিন। অনন্যা খাতুন একটু থামল, দৃষ্টি নামিয়ে আবারও বলল, তোমার কি মনে হয় তোমার এই রূপে, এই নীরব মায়ার টানে আমি পড়িনি? পড়েছি, বহু আগেই পড়েছি। তবে রোজার জন্য, নিজের ভাইয়ের মেয়ের জন্য প্রকাশ করিনি। ছোট থেকে তো ওকে দেখে এসেছি, ওর জন্য আমার মনে মায়া কাজ করে। রোজার মা আমার ভাইয়ের বউ। শুনলাম কাল সেও নাকি তোমাকে আরিয়ানের বউ হিসেবে চেয়েছে। সে নাকি তোমার সৌন্দর্য আর গুণে মুগ্ধ। তোমার সাথে হয়ে যাওয়া প্রতিটা ঘটনা আমি আজ সকালে শুনেছি সুমু। আরিয়ান অন্যায় করেছে, কিন্তু ওকে আমি কিছু বলতে পারি না সুমু, কারণ ও তো আমার আরেকটা সন্তান। ছোটবেলা থেকে শেহরাজ, আরিয়ান আর শারবাজকে একসঙ্গে আমি বড় করেছি। রোজাকেও আমি বড় করেছি। আজ ওদের কষ্ট সব আমার বুকের মধ্যে এসে জমে। একদিন ভাবিজি হঠাৎ এসে আরিয়ানকে নিয়ে চলে গিয়েছিল। আমি কিছু বলতে পারিনি, শুধু চুপচাপ কেঁদেছি। রোজা, আরিয়ান ছোট থেকে মায়ের আদর ঠিক মতো পায়নি। আমি তাদের শোধরাতে চেয়েছি, বড় করেছি, ওদের আগলে রেখেছি। আমার যা ছিল আমি তাই ওদের দিয়েছি। ওদের কিছু হলে আমার বুকে কষ্ট হয়। ওদের মধ্যে একজন তোমাকে আর একজন আমার ছেলেকে চায়। আমি জানি আমি ওদের এই ইচ্ছা কোনোদিনও পূরণ করতে পারবো না। এই ইচ্ছা পূরণ করতে গেলে একসাথে 4টা জীবন নষ্ট হবে। আমি কি করব বলো সুমু? নিজের সন্তানদের জন্য আমার যতটা কষ্ট হয়, ওদের জন্য আমার ঠিক ততটাই কষ্ট হয়। রোজা আর আরিয়ান, ওরা তো আমার চোখের সামনে বড় হয়েছে। ওরা যতই দূরে থাকুক, ওদের কান্না আমি বুঝি। আমার শেহরাজ, ওর কষ্ট আমার বুকের ভেতরে ঝড় তোলে। তুমি বলো, একজন মা হিসেবে আমি কিভাবে বিচার করব কোনটা ছেড়ে কোনটা আগলে রাখবো? সুমু স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। চোখে এক পশলা পানি জমে উঠলো যেন তার। অনন্যা খাতুনের গলায় লুকিয়ে থাকা মমতা আর বিষণ্ণতা তার হৃদয়ে ছুঁয়ে গেল গভীরভাবে। এই নারী যিনি আজ অব্দি তাকে মেনে নিতে পারেননি, সেই নারীর চোখে আজ এক আশ্চর্য রকম ভাঙা স্নেহ, এক ধরনের স্বীকারোক্তির রেশ। সুমু ধীরে ধীরে অনন্যা খাতুনের হাত ধরল। শেহরাজ পাশ থেকে নড়ে উঠতে চাইল। সুমু হাতে ইশারা করে থামিয়ে দিল তাকে। তারপর খুব নিচু গলায় বলল, আপনি যেটা করেছেন সেটা একজন মা হিসেবে করেছেন। আপনার আমার ওপর চাপা একটা রাগ ছিল, আমি জানি। রোজা আপু আর আরিয়ান ভাইয়া আপনার সন্তান সম, এটাও আমি জানি। আমি কখনোই চাইনি তারা কষ্ট পাক। আমি শুধু খান সাহেবকে ভালোবেসেছি, নিঃশব্দে নীরবে, কাউকে কষ্ট দিয়ে নয়। তারপর চোখে কোন মুছে এক চিলতে হাসি দিয়ে সুমু আবারও বলল, আপনি যদি আজ আমাকে স্বীকার নাও করেন, তবু আমি জানবো আপনি আমার প্রতি কঠোর ছিলেন শুধু রোজা আপুর চোখের পানি আর কষ্টকে দূর করার জন্য। আমি আপনাকে দোষ দেই না, আপনি একজন মা। আপনি কেবল মা হয়ে সবাইকে ভালোবেসেছেন, সকলের ভালো চেয়েছেন। এই চাওয়াটা কোনো অন্যায় নয়। এই মুহূর্তে অনন্যা খাতুন একটু কেঁপে উঠছেন। তার ছোট কাঁপে, চোখ দুটো আরো একটু ঝাপসা হয়ে আসে। সেটা চুপচাপ বসে মা বইয়ের কথা শুনে। অনন্যা খাতুন সুমুর চোখে চোখ রাখে। সুমুর চোখে তিনি যেন এক সমুদ্রের গভীরতা খুঁজে পান। কষ্ট, ভালোবাসা, ত্যাগ আর এক টুকরো নিষ্পাপ আশ্রয়। ধীরে ধীরে তিনি হাত বাড়ান সুমু মাথার উপর নরম করে রেখে দেন সেই মায়ের হাতটা, যেটা এতদিন ছিল অদৃশ্য দেয়ালের উপরে। তবু আজ সেই দেয়াল গলে জল হয়ে নেমে আসে স্নেহের আকারে। তিনি খুব নিচু স্বরেই বললেন, আজ আমি আমার ছেলের ভালোবাসার কথা শুনলাম। তুই তো আমার মেয়ের মতো, তাই তোকে আমি তুই করেই বলছি। অনন্যা খাতুন একটু থেমে আবারও বললেন, তুই আমার ছেলের জীবন। তোকে চোখের আড়াল করলেই ওর বুকটা ভেঙে যায়। তুই শুধু সুন্দর না মামনি, তুই সহ্যশীল, তুই শক্তি, তুই আমার ছেলের ভালোবাসা। তোর মাথার উপর আজ দোয়ার হাত না রাখলে অন্যায় করা হতো। সুমুর চোখ
বেয়ে গড়িয়ে পড়ে অশ্রু। অনন্যা খাতুন ছেলে আর ছেলের বউয়ের দিকে স্নেহের হাত বাড়িয়ে দেন। দুজনে একসাথে আঁকড়ে ধরে অনন্যা খাতুনকে। অনন্যা খাতুন ধীরে ধীরে দুজনকে সরিয়ে দিয়ে সিরাজের দিকে তাকান, তারপর ঘুরে গিয়ে টেবিল থেকে একটা ট্রে তুলে আনেন। সেখানে রাখা কিছু গরম খাবার তার হাতে তৈরি। তিনি ট্রেটা নিয়ে এসে বললেন, এসব তোদের জন্য বানিয়েছি। তিনি প্রথমে 1 চামচ খাবার তুলে সুমুর মুখে দেয়, তারপর আবারও খাবার তুলে সিরাজের মুখে দেয়। দুজনকে একসাথে খাইয়ে দিয়ে পুনরায় জায়গা মতো খাবারের ট্রে রেখে এসে ওদের পাশে এসে বসে। তারপর মৃদু হেসে বললেন, ভুল বুঝছিস, রাগ অভিমান সব থাকবে, কিন্তু তোরাও যেন একে অপরের ছায়া হয়ে থাকিস। আমি তোকে ভালোবাসি মামুনি। আজ থেকে তুই শুধু আমার ছেলের বউ না, তুই আমার মেয়ে। অরুণা খাতুন ধীরে ধীরে উঠে দাঁড়ান। তার চোখে তখন একটা প্রশান্তি তৃপ্তি। তিনি প্রথমে সুমুর মাথায় চুমু খান। সুমু আর নিজেকে ধরে রাখতে পারে না। সে ধীরে অনন্যা খাতুনের বুকের মধ্যে মুখ গুজে ফেলে। সেই বুকটা যেটা এতদিন দূরে ছিল তার জন্য আর যেন আশ্রয় এসেছে। অরুণা খাতুন তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আর কষ্ট পাবি না মামুনি, আমি আছি তোদের পাশে। সব ভুলে গিয়ে নতুন করে শুরু কর। তারপর তিনি সিরাজের সামনে দাঁড়িয়ে সিরাজের কপাল ঠোঁট ছুঁয়ে দেন। তোদের দুজনকে একসাথে দেখে আমার মন শান্তি পায়। তুইও রাগ কমাস শেহরাজ। মায়ের কথা বোঝা বড় কঠিন, কিন্তু ভালোবাসাটা তো তোদের জন্যই। সিরাজ উঠে দাঁড়িয়ে অনন্যা খাতুনকে জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ মম। সুমু মা ছেলের এমন সুন্দর দৃশ্য দেখে আলতো হাসে। অরুণা খাতুন ছেলেকে ছেড়ে সরে দাঁড়ান। হাতে খাবারের ট্রে নিয়ে আস্তে আস্তে দরজার দিকে হাঁটেন। যাবার আগে থেমে আবারও একবার ফিরে তাকান ওদের দিকে, তারপর চোখে এক তৃপ্তি নিয়ে বললেন, তোদের দুজনকে এভাবেই দেখতে চাই সারা জীবন। এই বলে তিনি চলে যান। অরুণা খাতুন চলে যাওয়ার পর ঘরটা নীরব। দুজনেই কিছু বলে না। সুমু জানলার দিকে চেয়ে থাকে আর সিরাজ তাকিয়ে থাকে সুমুর মুখের দিকে। হঠাৎই সিরাজ নিচু গলায় বলে, কাঁদছো কেন সুইটার? সুমু কিছু বলে না। সিরাজ ধীরে কাছে এগিয়ে এসে সুমুর কাঁধে হাত রাখে। সুমু আস্তে করে বলে, আমি এতদিন মমকে বোঝাতে পারিনি, কিন্তু আজ তিনি বোঝাচ্ছে। সবটা তোমার জন্য হয়েছে। আমি কিছু করিনি। সিরাজ খুব শান্ত কণ্ঠে বলে, তুমি আছো, এটাই সবকিছু। সুমু কিছুক্ষণ চুপ থেকে বলে। খান সাহেব, আজ খুব কাঁদতে ইচ্ছে করছে। সিরাজ এগিয়ে এসে সুমুর মাথাটা নিজের বুকের কাছে টেনে নেয়। কাঁদো, আমি আছি। সুমু চোখ বন্ধ করে শোনে বুকের মধ্যে ধুকপুক শব্দ। তার কপালে রূপর সিরাজের ঠোঁট ছুঁয়ে থাকে চুপচাপ। বাইরে দুপুরের আলো কাঁচ ভেদ করে ঘরের ভেতরে পড়ে হাওয়ার সাদা পর্দাটা আস্তে আস্তে দুলছে। সময় দুপুর 1টা। সকালের ক্লাস শেষ হতে ক্যাম্পাসে হইচই। কলেজ ক্যাম্পাসে বড় আকারের বড় ঝড় বয়ে গেছে। ফারিয়াকে কাল বিরক্ত করার ঘটনাটা আজ কলেজ ক্যাম্পাসে ঢুকতেই কিছু ছেলে পিয়াসের কানে তুলে দেয়। রাগে পিয়াস সেই মুহূর্তেই ছেলে 3টাকে ধরে এনে কলেজ মাঠ প্রাঙ্গণে ফেলে ইচ্ছা মতো মেরেছে। 3জনকে ভর্তি করা হয়েছে হসপিটাল। মার্কেট 3জনের অবস্থা কাহিল। অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয়েছে তাদের। ছাত্রলীগ অফিস ঘরের সামনে তখন পিয়াস বসে আছে। রোদে চোখে সানগ্লাস, পরনে ব্ল্যাক শার্ট। পাশে 15-20 জন ছেলে। পিয়াস বসে ফোনে কথা বলছে। হ্যাঁ বাবা, আমি নিজেই পাঠিয়ে দিয়েছি টাকা। হসপিটালের বিলও আমি দিয়েছি। বাবার সাথে কথা বলে কল কাটে পিয়াস। ক্যাম্পাসে সকলে ভয় পেয়ে আছে। প্রিন্সিপাল স্যারের রুম থেকে বেরিয়ে শাহরুখ সোজা পিয়াসের কাছে গিয়ে বলে, তুই জানিস আমি প্রিন্সিপালের সাথে মিটিং ঠিক করে ফেলেছিলাম। তাহলে তুই কেন এই সিন ক্রিয়েটটা করলি? গম্ভীর গলায় বলল পিয়াস, আমি ছাত্রলীগ করি ভাই, নিজের সিদ্ধান্ত নিজেই নেই। আর আমি ভাই হয়ে আমার বোনকে উল্টাপাল্টা কথা বলবা, এটা তো আমি সহ্য করব না। শাহরুখ ধীরে বলল, ফারিয়া আমার কেয়ারে ছিল, আছে, আমি সবটা সামলে নিতাম। পিয়াস শেষে বলে, তোর কেয়ারটা আমি জানি ভাই, তুই মুখে বলিস না, কিন্তু চোখে তো সিকিউরিটি গার্ড বসানো থাকে সব সময়। আমার বোনকে পছন্দ করিস, অথচ মুখে বলিস না। যেদিন ওর অন্য কোথাও বিয়ে দিয়ে দেব তখন বুঝবি। ইয়ারকি মারিস না তো। রেগে যাচ্ছিস কেন ভাই? আচ্ছা বাদ দে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় পিয়াস। শাহরুখের কাঁধ ধরে এক পাশে নিয়ে গিয়ে গলা নামিয়ে বলে, সামিয়ার কি খবর রে? অনেকদিন তোদের বাসায় যাওয়া হয়নি, কাজের চাপ তো আছেই, তাই ওর খোঁজটাও নেওয়া হয়নি ঠিক মতো। শাহরুখ চোখ টিপে হালকা হেসে বলে, কেন রে, মনে পড়তেছে বুঝি? আরে না রে ভাই, আমি জাস্ট
অনেকদিন দেখা হয় না, তাই বললাম। ও ভালো তো? ভালোই আছে, হাসি খুশি অলওয়েজ। পিয়াস মুখ নামিয়ে হালকা হাসে, কিন্তু হাসির আড়ালে চেপে থাকা একটা দীর্ঘশ্বাস যেন বের হতে চায়। তুই হঠাৎ সামিয়ার খবর নিচ্ছিস কেন? কিরে, প্রেমে পড়লি নাকি? পিয়াস চোখে একটু কঠিন ভাবে নে, গলা গম্ভীর করে বলল, জানিস না মনে হয়। শোন, প্রেম করার টাইম আমার নেই। যাকে ভালোবাসি তাকে একেবারে বউ করে ঘরে তুলবো। যারা সত্যিকারের পুরুষ তারা প্রেমের নামে ঘোরাঘুরি করে না, সরাসরি বিয়ের প্রস্তাব দেয়। শাহরুখ চুপ করেছে। পিয়াসের চোখে একটা আলাদা দৃঢ়তা, একরকম তীব্র ভালোবাসার ছাপ। পিয়াস ধীরে ধীরে বলল, মাধ্যমিক পাশ করলেই তোমাদের বাসায় গিয়ে প্রস্তাব দেব। একটাও দিন দেরি করব না। জানি ও আমাকে ভাইয়া ডাকে, ওর চোখে আমি আলাদা কেউ নই, শুধু ভাইয়া ছাড়া। কিন্তু আমার কাছে ওই একটা মেয়ে সব। তুই জানিস সামিয়া এসব কিছু জানেই না, আর ও তোকে কখনো সে চোখে দেখেইনি। জানি, কিন্তু ভালোবাসা তো কখনো সমান হয় না ভাই। কারো শুধু গল্প, কারো জীবন। আমি জানি ওর কাছে আমি ওর জীবন হব না, তবু একটা আশা তো রাখতেই পারি, তাই না? শাহরুখ হাসতে হাসতে বলল, তুই হঠাৎ এত ভাবুক ভাব নিচ্ছিস কেন রে? আগে প্রিয়া প্রিয়া করতি, আর এখন সামিয়া সামিয়া। আবার বলছিস প্রেম করিস না। প্রিয়া ছিল মজা, সামিয়া হলো মানে? পিয়াস দাঁড়িয়ে থাকে, সিগারেটের আগুন নিভিয়ে ছুঁড়ে ফেলে দূরে। শাহরুখ আশ্চর্য হয়ে নরম গলায় বলল, মানে যাকে দেখে বুকের ভেতরে কিছু আলাদা রকম অনুভূতি হয়। সব পছন্দ না, রেসপেক্ট আছে। ওর হাসিটা দেখলে আমার মনে হয় এমন একজন থাকলে জীবনে সব টেনশন চলে যাবে। আমি চাই না গার্লফ্রেন্ড বানিয়ে ওর হাত ধরে ঘুরে বেড়াই। আমি চাই ও কোমরে আঁচল গুজে আমার জন্য সকালে নাস্তা বানাক। তুই সিরিয়াসলি ভালোবাসিস ওকে? ভালোবাসা না ভাই, ভালো থাকার স্বপ্ন দেখি ওকে নিয়ে। আমি জানি ও এখনো ছোট, এইসব বুঝে না, আমাকে ভাইয়ার জায়গায় রাখে। তবুও ভাবি একদিন হয়তো বুঝবে। তুই একটা ম্যাচিওর ছেলে, ভেবে করিস যা করবি। আমি প্রেমে বিশ্বাস করি না। আমি ওই বয়সী মেয়ের সাথে রোমান্স করার জন্য কোনো ফ্ল্যাটে ঢুকি না। আমি এক নারীতে আসক্ত। আমি সামিয়ার মাধ্যমিক শেষ হবার অপেক্ষায় আছি। মাধ্যমিক শেষ করলেই ওর বাড়িতে গিয়ে বলবো, আপনাদের মেয়েকে আমি আমার স্ত্রী হিসেবে দেখতে চাই। আর ও যদি না চায়? পিয়াস একটু চুপ থেকে তারপর গম্ভীর গলায় বলল, তাহলে আমি পিছু হটবো। কিন্তু ততদিন পর্যন্ত আমি ওর আশেপাশে থাকবো, একজন ভাই নয়, একজন মানুষ হয়ে ওর পাশে ছায়ার মতো থাকবো, যতক্ষণ না ও বুঝতে পারে আমার জায়গা ওর মনে ঠিক কোথায়। তোর কি মনে হয় বিয়ের পর ও তোকে ভালোবাসবে? অবশ্যই, তবে ভালোবাসার আগে থেকেও থাকে, কিন্তু একপাক্ষিক। আর যারা সত্যি ভালোবাসে তারা টিনেজ প্রেম করে সময় নষ্ট করে না, তারা দায়িত্ব নেয়। আমি বিয়ের পর ওকে সময় দেব, বড় করব, বোঝাবো। আমি চাই না ও আমার প্রেমিক হোক, আমি চাই ও আমার স্ত্রী হোক, সঙ্গী হোক, পথ চলার। তুই আলাদা রে পিয়াস, সময়ের আগে বড় হয়েছিস। না রে ভাই, সময় আমাকে বড় করে দিয়েছে। শাহরুখ পিয়াসের কাঁধে হাত রেখে বলল, ঠিক আছে, থাক তাহলে, আমি একটু মেডিকেলে যাব। কথাটা বলে শাহরুখ কলেজে ত্যাগ করলো। পিয়াস চলে গেল তার অফিসের ভেতর। আরিয়ানের অবস্থা এখনো সংকটজনক। আইসিইউর সামনে একটা অদৃশ্য টান উত্তেজনা ছড়িয়ে আছে। মনিটরে টিকটিক শব্দ, নার্সের ছোটাছুটি আর মৌসেনের নির্বাক মুখ যেন মুহূর্তগুলোকে আরো ভারী করে তুলেছে। চোখে চোখ রেখে কথা বলার মতো অবস্থায় নেই কেউই। ফ্লোর জুড়ে নিস্তব্ধতা, যেন সব কথা জমে আছে বুকের ভেতর। শাহবাজ সাহেব আর অন্য খাতুন বিকেল নাগাদ এসে পৌঁছালেন হসপিটালে। মৌসেন একবার তাকিয়ে আবারও আগের মতো চুপচাপ বসে রইল। রোজা তার মায়ের পাশে বসে আছে। শাহবাজ খান সোজা আইসিইউর কাছে জানলার সামনে গিয়ে দাঁড়ান। ভেতরে মেশিনে জড়ানো আরিয়ানের নিথর দেহে দেখে বুকটা ধক করে উঠল তার। মৌসেন কাঁদছিল না, কিন্তু তার চোখের তলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। অনন্যা খাতুন চুপচাপ শাহবাজ সাহেবের পাশে দাঁড়িয়ে রইল। মুখে কোনো মন্তব্য নেই, কিন্তু চোখে এক অদ্ভুত ব্যথা যা তিনি প্রকাশ করতে পারছেন না। এইসবের মাঝে ডক্টর বেরিয়ে এলেন, গ্লাভস খুলে সংক্ষিপ্তভাবে বললেন, পেশেন্টস কন্ডিশন ইজ স্টিল ক্রিটিক্যাল, কিন্তু আমরা ভেতরের ব্লিডিং কিছুটা থামাতে পেরেছি। আমরা 24 ঘন্টার মধ্যে বুঝতে পারবো কতটা রেসপন্ড করছে তার শরীর। এই একটুখানি কথায় যেন সবার দম ফিরে এলো। মৌসেন কাপা গলায় বললেন, আমার ছেলে বাঁচবে তো? ডক্টর কাজ ঝাঁকিয়ে বললেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ম্যাডাম। কেউ আর কিছু বলল না। আফতাব চৌধুরী চেয়ারে চোখ বন্ধ করে বসে আছেন।
অর্ণা খাতুন মাঝে মাঝে প্রার্থনার মতো কিছু বিড়বিড় করে বলছেন। রোজা তার মায়ের পাশে বসে নিচু স্বরে বলল, কারো জীবন ঝড়ের মতো বদলে যায় মুহূর্তেই। কেউ বাঁচে, কেউ টিকে থাকে শুধু অপেক্ষায়। আর অপেক্ষা, তা তো কখনো কখনো ভালোবাসার সবচেয়ে বড় পরীক্ষা। আজ আমাদের সময়টা বদলেছে, কে বলতে পারে কাল হয়তো অন্য কারো সময় বদলালো। মোহসেন তাকালো মেয়ের দিকে, রোজার চোখে আগুন। সে মোহসেনের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। সন্ধ্যাটা ছিল অন্যরকম, অসাধারণ নরম। আকাশে হালকা মেঘ, বাতাসে মিষ্টি ঠান্ডা। সেরাজ সেদিন খুব সাধারণভাবে সেজেছিল। কালো শার্ট, হাতে গোটানো, এক ধরনের আত্মবিশ্বাসে মিশে থাকা একটা নীরব সৌন্দর্য। সুমু আয়নার সামনে বসে চুল ব্রাশ করছে, চোখে এক ধরনের স্বপ্নি ভাব। পরনে সাদা চুড়িদার, ছোট নরম হাসি। হঠাৎ পেছন থেকে দুটো হাত শক্ত করে এসে কাঁধে পড়লো। সুমু আবার চলো একটা জায়গায় নিয়ে যেতে চাই তোমাকে। ওকে তাকালো। এখন হ্যাঁ। সুমু আর কোনো প্রশ্ন করলো না, সে উঠে দাঁড়ালো। সেরাজ সুমুর হাত ধরে বাসা থেকে বেরিয়ে আসলো। গাড়ির জানলার পাশে বসে সুমু চুপচাপ বাইরে তাকায়। শহর পিছিয়ে যাচ্ছিল ধীরে ধীরে। আলো আধারের খেলা পেছনে ফেলে তারা এগোচ্ছিল কোনো এক অনন্তের দিকে। সুমু জানতো না তারা কোথায় যাচ্ছে, কিন্তু তার মুখে কোনো প্রশ্ন ছিল না, কারণ সে জানে তার খান সাহেব যখন কিছু বলেন তাতে সব সময় একটা গভীর মানে লুকিয়ে থাকে। প্রায় 40 মিনিট পর গাড়ি থামলো শহরের একটু বাইরে, এক ক্লাসিক পারফিউম স্টুডিওর সামনে। চারপাশ চুপচাপ, গেটে লেখা ফ্রেগ্রেন্স অফ ইমোশন। কাচের দরজা খুলতে এক মোহময় সুবাসে ঢেকে গেল ভেতরটা। চন্দন, চামেলি, কাশ্মীর, কস্তুরী আর অসংখ্য অজানা সুগন্ধি। সুমু একটু চমকে গেল। এটা কোথায়? সেরাজ মৃদু হেসে পড়ল, ভালোবাসার গন্ধ যেখানে বানানো যায়। তারপর একটু থেমে একদম সুমুর চোখের দিকে তাকিয়ে বলল, তুমি একবার বলেছিলে আমার শরীরের স্মেল দিয়ে তুমি পারফিউম বানাতে চাও, মনে আছে? আপনি মনে রেখেছেন? তোমার বলা প্রতিটা শব্দ আমার বুকের ডায়েরিতে লেখা থাকে সুইটহার্ট। সেরাজ সুমুর হাত ধরে আরেকটু ভেতরে গেল। সেখানে একজন প্রফেশনাল নোজ স্পেশালিস্ট অপেক্ষা করছেন। টেবিলে রাখা আছে নানা সুগন্ধি উপাদান, কিছু চেকলিস্ট আর একটা ছোট্ট বোতল। সেরাজ তার নিজের পরা শার্ট, ব্যবহৃত পারফিউম, ঘাড়ের পাশে জমে থাকা সেই একান্ত ব্যক্তিগত গন্ধের উৎসগুলো দিতে লাগলো বিশ্লেষণের জন্য। সুমু বসেছিল এক কোণে। সে জানতো না তার খান সাহেব সত্যি একদিন এই গন্ধকে বোতলের মধ্যে ধরে রাখার ব্যবস্থা করে ফেলবে। সেরাজ সুমুর কাছে এগিয়ে এলো, সুমুর হাতে কিছু চকলেট দিল। সুমু সেগুলো খুশি মনে খেতে শুরু করলো। প্রায় ঘন্টাখানিকের পরীক্ষার পর সেই বিশেষ সুগন্ধি তৈরি হলো। এক ধরনের নরম কাঠের উষ্ণতা, সঙ্গে হাই ট্রাস্টের মতো সতেজতা, একটু আফগান কস্তুরীর ছোঁয়া আর এক গভীর পুরুষালী ঘ্রাণ, যা ছিল একান্তই সেরাজের শরীরে। পারফিউমের নাম রাখা হলো সুমুরাজ এসেন্স। বোতলটা হাতে নিয়ে সুমু নাকের কাছে ধরল সেরাজ। সুমু চোখ বন্ধ করে বুক ভরে ঘ্রাণ টেনে নিয়ে বলল, খান সাহেব। সেরাজ মুচকি হাসল। সুমু চোখ খুলে সেরাজের দিকে তাকিয়ে বলল, এটা শুধু পারফিউম না, এটা আপনার অস্তিত্ব। আমি যখনই চোখ বন্ধ করব মনে হবে আপনি আমার আশেপাশে, আমার নিঃশ্বাসে মিশে আছেন। সেরাজ ধীরে এসে সুমুর কপালে ঠোঁট ছুঁয়ে বলল, সুমু আর তুমি আমার রক্তে মিশে আছো। তুমি হলে আমার ভালোবাসার সংজ্ঞা, সুমু। আলতো হাসল। সেরাজ বিল পেমেন্ট করে দিয়ে সুমুকে নিয়ে বেরিয়ে এলো। গাড়িতে বসে সুমুকে একটু কাছে টেনে আনলো। সুমুকে নিজের কোলের উপর বসে গাড়ি স্টার্ট করলো। গাড়ি এসে থামলো একটা নির্জন জায়গায়। সেরাজ আর সুমু গাড়ি থেকে নেমে দাঁড়ালো। দুজনে মিলে একটা গাছের পাশে বসলো। সেরাজ এক হাতে সুমুর কোমর জড়িয়ে সুমুকে কাছে টেনে এনে কপালে ঠোঁট ছুঁয়ে বলল, ভালোবাসা শুধু দেখা বা ছোঁয়া না, ভালোবাসা একটা গন্ধ যা একবার শরীরের সাথে মিশে গেলে কোনো দিন আর শরীর থেকে আলাদা হয় না। সুমু চোখ বন্ধ করে সেরাজের নরম ছোঁয়া অনুভব করলো। চোখ মেলে সেরাজের চোখে চোখ রেখে বলল, ভালোবাসা যে শুধু চোখে দেখা যায় এমনটা নয়। ভালোবাসা কখনো কখনো ঘ্রাণেও খুঁজে পাওয়া যায়, শুধু অনুভবের গভীরতায়। রাত 3টে বাজে। হসপিটালের কেবিন রুমে চুপচাপ নিস্তব্ধতা ছেয়ে আছে। কেবিন ঘরের দেয়াল জুড়ে হালকা নীল আলো। দেয়ালের কোণে স্ট্যান্ডের স্যালাইন থেকে ফোঁটা ফোঁটা পড়ছে। দেয়ালের কোণে স্যালাইন স্ট্যান্ড থেকে ফোঁটা ফোঁটা পড়ছে। ইসিজি মেশিন থেকে একটানা বিট পিপ পিপ শব্দ করে চলেছে। নিচু আলোয় দেখা যায় ডান দিকে সোফায় কাঁথা মুড়ে বসে
ঘুমাচ্ছেন মৌসান। তার পাশে কুকড়ে শুয়ে আছে রোজা, চোখের কোণে কান্নার দাগ শুকিয়ে গেছে। আরিয়ান বিছানা নিস্তেজ হয়ে শুয়ে আছে, তার মুখে অক্সিজেন মাস্ক, হাত পা তীব্রভাবে ব্যান্ডেজে মোড়া, কপালে কালছিটে, গালের বাঁ দিকে গভীর কাটা দাগ, বুকের বাঁ পাশে হালকা নড়াচড়া হচ্ছে। হঠাৎই তার চোখ কেঁপে উঠছে। কিছুক্ষণ ঝাপসা দৃষ্টির পর পর সে চোখ খুলে আস্তে আস্তে তাকায়। দেয়ালে আলো, স্যালাইনের নিচু ঝুলে থাকা তার শরীরে সব অচেনা লাগছে। সে ধীরে মাকসারা শুকনো ঠোঁট জোড়া হালকা খোলার চেষ্টা করে। আরিয়ান ফিসফিস করে বলে, সুমো। শব্দটা বাতাসে ভেসে গিয়ে কেটে যায়। সে আবারও চোখ বন্ধ করে। তখনই মস্তিষ্কের মধ্যে শুরু হয় ঝড়, ফ্ল্যাশব্যাক।